স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মোহনা। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর গোলাম রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক AK-M শাহনওয়াজ এবং দৈনিক কালের কণ্ঠ অনলাইনের ইনচার্জ মাহবুব মোর্শেদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত গতকালকের যে খবরগুলো আলোচনায় ছিল, শিরোনামে এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এক নজরে একটু খবরগুলো দেখে আসতে চাইব। কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য আর প্রভাবশালী রাজনৈতিক নেতা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বিএনপি নেতাদের নানা রকম অপরাধের। এরকম অভিযোগ তোলা হয়েছে সরকারেরই এক বিশেষ তদন্ত প্রতিবেদনে। তালিকাভুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর অফিস থেকে যেগুলি যাচ্ছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে অভিযুক্ত করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপি জামায়াতের 89 নেতা কর্মীকে। সর্বমোট 89 জনের বিরুদ্ধে আমরা গতকাল এই মামলার চার্জশিট দিয়েছি। আমি সহ আমাদের নামে শীর্ষস্থানীয় নামে যে মামলা দায়ের করেছে এটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক। সিরিয়ার জঙ্গি সংগঠন IS ও নুসরা ব্রিগেডের জন্য বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহের অভিযোগে ঢাকায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামিউন রহমান ওরফে ইবনে হামদান নামের এই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি আল কায়দা নুসরা ব্রিগেডের যোদ্ধা। অর্থের মাধ্যমে মানে যে কোনোভাবে টার্কি হয়ে তারা সিরিয়াতে পৌঁছাবে। সিরিয়ার যে অঞ্চলে ঢুকতে পারে সেই অঞ্চলে যাদের নিয়ন্ত্রণে আছে, সেটা একিউ মানে আল কায়দা হোক, অথবা সেটা IS হোক, অথবা অন্য কোনো যদি জঙ্গি সংগঠন, যাদের যে এলাকায় নিয়ন্ত্রণে আছে সেই এলাকার পক্ষ হয়ে তারা জিহাদে অংশগ্রহণ করবে। জামায়াত আন্তর্জাতিক বিভিন্ন জঙ্গি সংগঠনের সহযোদ্ধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত ও তার দোসররা সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যা বাংলাদেশে আসতে আর বেশি দেরি নেই। জামাত এখানে শুধু একটা নাম, কোথায় ISIS, কোথাও বিভিন্ন আল কায়দা, কোথাও তালেবান, বিভিন্ন নাম। এরা মানবতার শত্রু জামাত এবং তাদের যে সহযোগীরা বর্তমানে কিন্তু সারা বিশ্বের বিরুদ্ধে কিন্তু তারা যুদ্ধ ঘোষণা করছে। এই যুদ্ধ কিন্তু আমাদের এখানে আসতে খুব বেশি সময় লাগবে না। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পরে কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা জানান, শিগগিরই তারা প্রতিবেদন জমা দেবেন। কক্সবাজারের রামু, উখিয়া আর টেকনাফের বৌদ্ধ মন্দিরে হামলার 2 বৎসরেও ধরা পড়েনি মূল হোতারা। এদিকে হামলার দিনটি স্মরণে সংঘদান এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে সীমাবিহারে। দেবী দুর্গার মাঝে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হলো পূজার আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় মহাপঞ্চমীতে দেবীর বোধনের আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সন্ধ্যায় দেবীর মুখ উন্মুক্ত করার মাধ্যমে শুরু হবে ষষ্ঠী বিহিত পূজা। আনুষ্কা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে যাবো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কিছুদিনে জঙ্গি সংশ্লিষ্টতায় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বা হচ্ছে। পুলিশের ভাষ্য আমরা শুনছিলাম, পুলিশের ভাষ্য মতে এরা বিভিন্ন নামে এরা আসলে যেটা আমাদের এখানে কথিত খেলাফত বা ইসলামী শাসন প্রতিষ্ঠা, সেই কাজে আসলে তারা এখানে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশে। সরকারের পক্ষ থেকে এদেরকে প্রতিরোধ করা বা মোকাবিলা করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এই ইসলামী সেই জঙ্গি নাম করে যারা বিভিন্নভাবে কাণ্ডকর্ম ঘটিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা আন্তর্জাতিক একটা লিঙ্ক খুঁজে পাওয়া যায় এবং এই আন্তর্জাতিক লিঙ্কের কারণে দেখা যায় যে আমাদের অনেক তরুণ কিংবা যুবক তারা এই বিষয়ে
উদ্বুদ্ধ হচ্ছে। এখন কেন হচ্ছে এগুলি বিষয় আলোচনার দাবি রাখে। আমরা দেখছি শুধু আমাদের দেশের ভিতরে নয়, বাইরের থেকে অনেক ধরনের এই কানেকশনে প্রচুর ফান্ড দেওয়া হচ্ছে এবং এই ফান্ডের কারণে তারা সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জি এই স্যার, জঙ্গিরা- স্যার আপনার কাছে ফিরবো। স্যার আপনার একটু মন্তব্য শুনতে চাইবো আমি হ্যাঁ, এই বিষয়ে। আমি বিষয়টা একটু আগে শুনছিলামও, এবং সেখানে আমাদের রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে বলছিলেন, আশঙ্কার কথা বলছিলেন, কিন্তু আমার যেটা মনে হয় যে হ্যাঁ, সারা বিশ্বে তো এক ধরনের সংকট চলছে, আমাদের এখানে এই মুহূর্তে যে আশঙ্কাগুলো ছড়িয়ে যাচ্ছে এবং ধরা পড়ার মধ্য দিয়ে আমরা দেখতেও পাচ্ছি। তবে আমি কিন্তু ইতিহাসের ছাত্র হিসেবে খুব সন্ত্রস্ত নই, ভীত নই, এই জন্য যে কোনো মাটিতে আমরা যত জায়গায় জঙ্গিবাদকে খুব প্রবলভাবে দেখছি, সেই জায়গার মাটিটাও কিন্তু তার পক্ষে থাকে, জি ওরিয়েন্টেশন যেতে বলি। আমাদের এখানে যদি 1000 বছরের ইতিহাস আমরা দেখি, এই মাটি কিন্তু কখনো জঙ্গিবাদ বলি বা ধর্মীয় সম্প্রীতির বাইরে ছিল এটা মনে হয় না। মাঝে মাঝে পরিবর্তন এসেছে, সংকট সৃষ্টি করা হয়েছে, কিন্তু মাটি ধারণ করেনি। যখন মাটি ধারণ করে না, তখন ওই যে আপনি যেটা বললেন যে কি করলে এটাকে সরকার বাধা দিতে পারে, এটার বাইরের বহিরাঙ্গে তো অনেক কিছু বলতে পারি, এই নীতি নির্ধারণ, কিন্তু প্রকৃত অর্থে মানুষ যেহেতু প্রস্তুত নয় এদের পক্ষে, সুতরাং অভাব যেটা আছে আমাদের রাজনীতিতে, গণতন্ত্রের অভাব। গণতান্ত্রিক বোধটা যদি বাড়ানো যায়, তাহলে মানুষকে সম্পৃক্ত করা যায় খুব সহজে। স্যার, মানুষকে সম্পৃক্ত করে কিভাবে আসলে এদের প্রতিরোধ করা সম্ভব? এরা এই যে গ্রামে গঞ্জে নানা জায়গায় যে এরা মোটিভেশন বলছেন, করতে পারছে এই জন্য যে মানুষকে সচেতন করা হয়নি বলেই তাদের উপর ভর করতে পারছে, তাদের কারো উপর ভর করতে স্যার, আমি পারছে। একটু বলতে চাই, গত বুধবারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি সাবেক এক বিচারপতির ছেলে, এবং আরেকজন হলো সেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার বাবা হলো সাবেক যুগ্ম সচিব। এই তরুণরা মূলত অনেকটা এর আওতায় আসছে, এই বিষয়ে আপনার কি বলার এটা আছে? আমরা যেহেতু এই ছাত্রদের সান্নিধ্যেই থাকি শিক্ষক হিসেবে, এটা খুব স্পষ্ট লক্ষ্য করি যে সবাই কিন্তু না, যাদের তার মোটিভেশন একটা ব্যাপার, যেটাকে আমরা অনেক সময় সহজে বলি যে ব্রেন ওয়াশ করা, এটা ঠিক এইভাবেই তো তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে এই কাজটি আমার কর্তব্য হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি এন্টি যে মোটিভেশনের যে ব্যাপার আছে, সেটা করতে আমরা ব্যর্থ হচ্ছি। আমরা সাংস্কৃতিক কর্মীরা ব্যর্থ হচ্ছি, আমরা রাজনৈতিক কর্মীরা ব্যর্থ হচ্ছি। আমরা ওখানে পৌঁছতে পারছি না বলে তার আগে পৌঁছে যাচ্ছে এই অশুভ শক্তিগুলো এবং তাদের গ্রাস করে ফেলছে। সুতরাং এটাকে যুক্তি না দিয়ে বরঞ্চ কর্মের মধ্য দিয়ে সেটা নিয়ে আসতে হবে। অবশ্যই। স্যার, আমরা আসলে অন্য একটি আলোচনায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঈদ আর এক সপ্তাহ পরেই বলা যায় 6 তারিখে ঈদে বাড়ি ফেরা নিয়ে আমরা প্রতিবারই দেখে থাকি যে অনেক বেশি দুর্ভোগ হয়। এটা মানে নতুন কিছু না, প্রতিবারই একই ঘটনা ঘটছে। তারপরও সাধারণ মানুষ কিন্তু সবাই বাড়ি ফেরে। মানুষ আসলে বাড়ি কেন ফেরে স্যার? খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে আমি এই বিষয়টা শুরু করতে চাই। সবাই ফিরে তা না, আমরা খুব বড় ফেরার যাতনা দেখি, গাড়ি ঘোড়ার প্রবলেম দেখি। মানুষের হিসাবটা যদি করি, কত সংখ্যক মানুষ শহরে আছে, তার একটা অংশ যায়। আচ্ছা, যায়, এখন প্রশ্ন দুটো হতে পারে, তারা যাচ্ছে ওয়ান ওয়ে টিকিটের মতো, এখানেও তো আসতে পারে। গ্রামের যারা, তারা এখানে ঈদের সময় এখানকার যে স্বজনরা আছে তাদের সাথে করতে, কিন্তু আসছে কি স্যার? আসছে না, এটা করতে পারে, এটা হচ্ছে প্রথম যুক্তি, কিন্তু হচ্ছে না। না হওয়ার প্রথম একটা খুব সাদামাটা উত্তর হচ্ছে যে গ্রামে তাদের একটা রুট রয়ে গেছে, বাবা মা থাকতে পারে বা কেউ না কেউ আছে। এই সব সময় ফুরসুত হয় না বলে এই সময়টায় স্বাভাবিকভাবে সবাই উৎসবের সময় মিলিত হতে চায়, পূজা হোক বা ঈদ হোক, মিলিত হতে চায়। সুতরাং গ্রামে যাবে, আর গ্রাম কেন্দ্রিক বাংলাদেশ যত যাই বলি, সুতরাং তার এই রুটে তারা ফিরবে। কিন্তু দ্বিতীয় যেটা আছে, সেটা কিন্তু সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হচ্ছে ক্রমাগতভাবে। আমরা যদি 19 শতকের ঢাকার কথা ভাবি, 19 শতকের ঢাকায় কিন্তু ঈদ উৎসব বলি, পূজা উৎসব বলি, অন্যরকম ছিল, ভীষণ রমরমা, বরঞ্চ দেখতে আসতো বাইরে থেকে, যেটা আমরা প্রত্যাশা করছি। কিন্তু সময় পাল্টে গেছে, এখন সেটা একটা বড় প্রশ্ন। সেখানে খুব একটা হয় না। স্যার, আপনার কাছে ফিরবো। স্যারের কথা প্রসঙ্গে মাহবুব ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে যারা স্যার বলছেন যে উৎসবে আসলে একসাথে মিলিত হওয়াটাই মূল কথা, সেরকম যদি হওয়া উচিত, তাহলে মনে করেন গ্রামে যাদের আত্মীয় আছে, বেশিরভাগ মানুষেরই আমাদের থাকে, তাদেরকে আমরা কেন ঢাকায় নিয়ে আসতে পারছি না? আমরা অনেক দুর্ভোগ, অনেক সমস্যা, অনেক দুর্ঘটনা ঘটছে, তারপরও ঈদে কেন বাড়ি যাচ্ছি? আপনার
এখানে আমাদের আসলে খুঁজতে হবে রুটটা, মানে এই প্রশ্নের রুটটা কোথায়। মানে ঢাকা শহরে যারা থাকছেন, যারা হলো ঈদে পূজায় বাড়ি যেতে চান, তারা আসলে কারা? তারা আসলে ঢাকা শহরে স্থায়ী অধিবাসী নন। আমরা যদি ধরি যে ঢাকা শহরের এখন 1.5 কোটি মানুষ বাস করেন, তাহলে এখানে আমরা খুঁজে পাবো মোটামুটি 40 থেকে 50 লাখ মানুষ হলো ঢাকার আদি অধিবাসী। বাকি 1 কোটি মানুষ কিন্তু এখানে হলো অস্থায়ী নিবাস গেড়েছেন। এখন এই যে 1 কোটি মানুষ, তারা ঢাকার বাইরের অন্যান্য 63টা জেলা থেকে এসেছেন। এখন তাদের কাছে, তারা যখন এখানে থাকছেন, তাদের স্বাভাবিকভাবে নানান কাজে ব্যস্ততায় নানাভাবে থাকতে হয় এবং তারা ছুটি পান। বড় ছুটি বলতে আমাদের দেশে এই ঈদ, 2 ঈদ, এই দুটোকে বড় ছুটি ধরতে হয় আর কি। ফলে এই লোকগুলো 1 কোটি লোক, মোটামুটিভাবে 1 কোটি লোক চায় ঈদের সময় বা যে কোনো ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে। কারণ এই লোকগুলো কিন্তু মানে ঢাকা শহরের একটা, স্যার খুব ভালো বলতে পারবেন যে ঢাকার আমরা 600 বছর, নানা হাজার বছরের ইতিহাস আমরা দেখি, কিন্তু আসলে সিটি হিসেবে ঢাকার যে গড়ে ওঠা, এটা খুব অতি সাম্প্রতিক একটা ঘটনা। মানে আপনি যদি ধরেন যে 70 স্বাধীনতার পরে, 71-এ আমরা স্বাধীন হলাম, তারপরেই আসলে ঢাকা সিটি হিসেবে বিকশিত হতে শুরু করলো। এবং আপনি যদি 80s থেকে ধরেন যে এখানে ভিড় বাড়ার যে ব্যাপারটা এবং কোটি মানুষের যে স্থানান্তর, সেটা মেগা সিটি হওয়া, এটা কিন্তু 80s থেকে। সেই হিসাবে ধরলে ঢাকা শহরে মানুষের বসবাস, মানে এই শহর হিসেবে ধরে বসবাস 30 বছরের এবং 2টা জেনারেশন গেছে, এখানে শেকড় অনেকেরই গাড়েনি। ফলে গ্রাম থেকে যারা এসেছে তাদের শেকড় তো গ্রামেই। ঈদের স্মৃতি বলতে গ্রামের স্মৃতি। শেকড়ের সন্ধানে আসলে গ্রামে যাওয়া আপনার ভাষ্যমতে। আমি স্যারের বক্তব্যটা একটু শুনতে চাইবো। স্যার, আমরা অন্যান্য যে সামাজিক উৎসব বা অনুষ্ঠান, আমরা পয়লা বৈশাখ বলেন, এই ধরনের অনুষ্ঠানগুলোতে ঢাকায় কিন্তু অনেক উৎসব মুখর থাকে এবং অনেক মানুষ বাইরে থেকেও আসে, আমরা জানি। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানগুলোতে দেখা যায় যে ধর্মীয় উৎসবগুলোতে সেভাবে ঢাকায় আসে এরকম মানুষের সংখ্যা খুব বেশি চোখে পড়ে না। আমার মনে হয় যে ওই যে শিকড়ের সন্ধানে কথাটার একটা যৌক্তিকতা অবশ্যই রয়েছে। সেই সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে এই ঈদ উপলক্ষে কিংবা পুজো উপলক্ষে যাদের, বিশেষ করে যাদের মা বাবা কিংবা দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা গ্রামে কিংবা মফস্বলে থাকেন, তাদের সাথে দেখা করা এটা একটা কর্তব্যের মতো ব্যাপার হয়ে যায়। এবং ঈদ উপলক্ষে আপনি দেখবেন যে এক ধরনের ওই উপহার বিতরণ করা কিংবা কিছু দান খয়রাত করা, এগুলোর একটা বিষয় রয়েছে। এটা আমরা ঐতিহ্যগতভাবেই দেখি। এবং এগুলো এই ঢাকা শহরে যারা গ্রাম থেকে এসে যারা বসতি গেড়েছেন, তারা মনে করেন যে তাদের জন্মভূমিতে তাদেরও কিছু দায় দায়িত্ব রয়েছে। ওই আত্মীয় স্বজন, দরিদ্র মানুষ, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটাও তাদের একটা দায়িত্ব, কর্তব্য। ওই শিকড়ের সন্ধানে ওই বিষয়টাও অস্বীকার করা যাবে না যে শুধু আত্মীয়তার কারণেই যাওয়া হচ্ছে তা না। ওই সাহায্য সহযোগিতা করা, কিংবা একই সাথে আপনি দেখবেন যে ওই মুরব্বীদের যারা মারা গেছেন তাদের হয়তো কবর জিয়ারত করা হচ্ছে। এগুলো কতগুলো টান রয়েছে, একটা গভীর ভিতরকার টান, ইনার একটা আর্জ থেকে তারা কিন্তু যান। এবং এই যাওয়াটা, আর আমার মনে হয় যে সব অনুষ্ঠানে ঢাকায় ব্যস্ততা বাড়াতে হবে তা নয়। এটা তো আমার মনে হয় একটি ভালো দিক যে তারা শিকড়ের সন্ধানে যান, তারা তাদের নিজস্ব যে ঐতিহ্য, তাদের আত্মীয় স্বজন, তারা যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে সংযুক্ত, এটা তো তারা বোঝাতে চান এবং সেটা, এই মমত্ববোধটা তো ভালো একটি জিনিস। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ঢাকায় যারা এসেছেন, ঢাকার যারা অভিবাসিত হয়েছেন,